প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গাছের কথা প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি এই প্রবন্ধের কিছুটা অংশ নিয়ে আলোচনা করেছি। আজ বাকি অংশটি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো দেখো, বীজের উপর এক কঠিন ঢাকনা, তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। এখানে একটি এই লাইনটি আন্ডারলাইন করতে পারো। তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। অর্থাৎ এখানে বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায় না, বৃক্ষ শিশু কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে বৃক্ষ শিশু নিদ্রা যায়। এখানে এখানে গাছ এবং শিশু যেন একে অপরের পরিপূরক। অর্থাৎ গাছকে শিশুর সঙ্গে তুলনা করেছেন। শিশু যেমন তার মায়ের কোলে যেমন নিরাপদে থাকে, ঠিক একই রকমভাবে সেই একটি গাছ তার জন্মানোর আগেই বাইরের বিভিন্ন আঘাত থেকে যেন ঢাকনাটি রক্ষা করে। অর্থাৎ বীজের যে ঢাকনা, সেই ঢাকনাটি যেন সেই গাছকে রক্ষা করে। এরপরে দেখো, বীজের আকার নানা প্রকার হয়, কোনোটি অতি ছোট, কোনোটি বড়। বীজ দেখিয়ে গাছ কত বড় হইবে বলা যাইবে না। আসলে এখানে তোমরা নিজেরাও দেখতে পাবে যে আমাদের বাস্তব জীবনে দেখা যায় যে বীজের বিভিন্ন ধরনের আকার হয়, কোনোটি ছোট, বড় ইত্যাদি একাধিক ধরনের হয়। এরপরে দেখো, বীজ দেখিয়ে গাছ কত বড় হইবে বলা যায় না। অতি প্রকাণ্ড বট গাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। কে মনে করিতে পারে এত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাইয়া আছে? তাহলে তোমরা দেখেছ যে বট গাছ, বিশাল বট গাছ, সেই বট গাছের বীজ কিন্তু সরিষার মতো ক্ষুদ্র, ছোট। অথচ সেই ছোট বীজ থেকে কি হয়? এক প্রকাণ্ড বিশাল ধরনের বট গাছ বেড়ে ওঠে, বিস্তার লাভ করে। তোমরা হয়তো কৃষকদিগকে ধানের বীজ খেতে ছড়াইতে দেখিয়াছ, কিন্তু যত গাছপালা বন জঙ্গল দেখো, তাহার অনেকের বীজ মানুষ ছড়ায় না। এই লাইনটি আন্ডারলাইন করতে পারো, তাহার অনেকের বীজ মানুষ ছড়ায় না। তোমরা বাস্তবেও দেখতে পাবে যে যেখানে জনবসতি নেই, যেখানে মানুষজন বাস করে না, যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা তবুও বিভিন্ন ধরনের গাছপালা, ঝোপঝাড়, বন জঙ্গল ইত্যাদি দেখতে পাই। তাহলে সেগুলি কিভাবে জন্মায়? না, তো বিভিন্ন উপায়ে, বিভিন্নভাবে সেই বীজ সেখানে ছড়িয়ে যায়, ছড়িয়ে গিয়ে গাছের বংশবিস্তার হয়, বংশবৃদ্ধি হয়। তাই এখানে লেখক বলছেন যে কৃষকরা যেমন ধানের বীজ জমিতে ছড়িয়ে দেয়, তারপরে সেখান থেকে গাছ জন্মায়, কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা, বন জঙ্গল আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, সেখানে কিন্তু মানুষ বীজ ছড়ায় না। নানা উপায়ে গাছের বীজ ছড়িয়ে যায়। এই লাইনটিও আন্ডারলাইন করতে পারো। এখানে নানা উপায়ে গাছের বীজ ছড়িয়ে যায়। আসলে নানা উপায়ে বলতে কোন কোন উপায়গুলি বলছেন, এর পরবর্তীতে দেখো তার উত্তর প্রাবন্ধিক নিজেই দিয়ে দিয়েছেন যে নানা উপায়ে গাছের বীজ ছড়ায়া যায়। তাহলে এখানে কোন কোন উপায়ে বিভিন্ন ধরনের বীজ ছড়িয়ে যায় সেটি পরবর্তীতে আলোচনায় আসছি। দেখো, পাখিরা ফল খাইয়া দূর দেশে বীজ লইয়া যায়। এই প্রকারে জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মিয়ে থাকে। এই লাইনটিও আন্ডারলাইন করতে পারো। এই প্রকারে জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মিয়া থাকে। তাহলে কোন প্রকারে?
সেই জনমানব শূন্য দ্বীপে গাছ কেমন করে জন্মায়? না তো জনমানব শূন্য দ্বীপ তোমরা দেখতে পাও, সেখানে গাছের বীজ প্রধানত পাখিদের মাধ্যমে পৌঁছায়। পাখিরা ফল খেয়ে তার বীজ অনেক দূর দূর দেশেও নিয়ে যায়। অর্থাৎ পাখিদের মধ্য দিয়ে কি হয়, সেই নির্জন দ্বীপে বীজ পড়ে, তখন তা থেকে সেখানে গাছ জন্মায়। অর্থাৎ পাখিরা যে ফল খায়, সেই ফল খেয়ে বীজ অনেক দূর দেশে নিয়ে যায়। সে এইভাবেই, অর্থাৎ এই প্রকারে বলতে সেই পাখির মধ্য দিয়েই পাখিরা যে ফল খেয়ে বিভিন্ন ধরনের বীজ অনেক দূরে নিয়ে যায়, সেই প্রকারের কথাই বলেছেন যে এই প্রকারে জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মিয়ে থাকে। তাছাড়া নানা উপায়ে গাছের বীজ ছড়িয়ে যায়। নানা উপায়ে বলতে তার মধ্যে একটি হলো সেই পাখিদের মধ্য দিয়ে। এরপরে দেখো, ইহা ছাড়া অনেক বীজ বাতাসে উড়িয়া অনেক দূর দেশে ছড়াইয়া পড়ে। এখানে আসলে লেখক একটি উদাহরণ দিয়েছেন। ইহা ছাড়া অনেক বীজ বাতাসে উড়িয়া অনেক দূর দেশে, বাতাসে কিভাবে উড়ে গিয়ে বিভিন্ন দূর দেশে বিভিন্ন, অর্থাৎ নির্দিষ্ট জায়গা ছেড়ে অনেক দূরেও বীজ ছড়িয়ে পড়ে, তার একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি শিমুল গাছের উদাহরণ দিয়েছে। দেখো, শিমুল গাছ অনেকে দেখিয়াছ। শিমুল ফল যখন রৌদ্রে ফাটিয়া যায়, তখন তাহার মধ্য হইতে বীজ তুলার সঙ্গে উড়িতে থাকে। ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম। হাত বাড়াইয়া ধরিতে গেলেই বাতাস তুলোর সহিত বীজকে অনেক ওপরে লইয়া যাইত। এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে। এই লাইনটি তোমরা আন্ডারলাইন করতে পারো। প্রশ্ন হতে পারে যে এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে। তাহলে এই প্রকারে বলতে কোন প্রকারের কথা বলা হয়েছে? এবং দেশ দেশান্তর অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশেও বিভিন্ন পার্বত্য এলাকায়, জনবসতিহীন এলাকায়, বিভিন্ন জায়গায় কিভাবে বীজ ছড়িয়ে ছিটিয়ে যায়, সেখান থেকে কোন উপায়ে বিভিন্ন ধরনের গাছপালা জন্মায়, তারই বিভিন্ন ধরনের তিনি উদাহরণ দিয়েছেন। তাহলে এখানে আমি যে বিষয়টি আলোচনা করলাম তার মূল সারবার্তাই হচ্ছে যে নানা উপায়ে গাছের বীজ ছড়ায়া যায়, অর্থাৎ এখানে কোন কোন উপায়ে বীজগুলি ছড়িয়ে ছিটিয়ে যায়। তো এর উত্তর আসলে আচার্য জগদীশচন্দ্র বসু অতি সুন্দরভাবে দিয়েছেন এই প্রবন্ধে, যে গাছের বীজ ছড়িয়ে পড়ার কিছু উপায় তিনি উল্লেখ করেছেন। যেমন কৃষকরা চাষের ক্ষেতে বীজ ছড়ায়, তা থেকে ফসল ফলে, পাখিরা ফল খেয়ে তার বীজ দূরদেশে নিয়ে যায়। এইভাবে জনমানব শূন্য দ্বীপেও গাছ জন্মায়। আবার শিমুল প্রভৃতি গাছের ফল ফেটে কি হয়, বীজ বাতাসে উড়ে যায়। এইভাবে বাতাসে ভেসেও বহু বীজ দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে। এইভাবেই, এই ধরনের উপায়েই, এই সকল উপায়েই গাছের বীজ ছড়িয়ে যায়। তাই তিনি বলছেন যে এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়িয়ে পড়ে। তো আমি যে সমস্ত উপায় বা প্রকারগুলি বললাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো, প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারি না। হয়তো কঠিন পাথরের ওপর বীজ পড়িল, সেখানে তার অঙ্কুর বাহির হইতে পারিল না। অঙ্কুর বাহির হইবার জন্য উত্তাপ জল ও মাটি চাই। এই লাইনটি আন্ডারলাইন করবে। এখান থেকে প্রশ্ন হতে পারে যে অঙ্কুর বাহির হইবার জন্য উত্তাপ জল ও মাটি চাই। আসলে প্রতিটি প্রাণীর ক্ষেত্রেই জীবনে বেঁচে থাকার জন্যে, জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে, জন্ম বৃদ্ধি বংশ বিস্তারের জন্যে কতগুলি অনুকূল পরিবেশ রয়েছে। এখানে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেউ বলতে পারে না। আসলে এখানে তিনি বলতে চেয়েছেন যে গাছের কথা প্রবন্ধে আচার্য জগদীশচন্দ্র বসু তিনি বলেছেন যে বীজ অঙ্কুরিত হওয়ার জন্য জল, মাটি, উত্তাপ প্রয়োজন। অর্থাৎ কতগুলি গুরুত্বপূর্ণ শর্ত প্রয়োজন। যেমন উপযুক্ত উত্তাপ, অর্থাৎ বীজ অঙ্কুর হওয়ার জন্যে যথোপযুক্ত উত্তাপ প্রয়োজন। এরপরে জল, আসলে জল শোষণ করে ফুলে উঠলে তবে বীজের অঙ্কুরোদ্গম হয়। এরপরে তিনি মাটির কথা বলেছেন। আসলে কঠিন পাথরের জমিতে গাছ জন্মায় না, কারণ অঙ্কুর পাথরকে ভেদ করতে পারে না। নরম মাটিতে শিকড় চালাতে পারলে তবেই গাছ অঙ্কুরিত হয়, বীজ থেকে চারা গাছ জন্মায়।
তাই তিনি বলেছেন যে অঙ্কুর বের হওয়ার জন্য উত্তাপ জল মাটি চাই। আসলে প্রত্যেক বীজ থেকে যে গাছ জন্মায় কেউ বলতে পারবে না। যেমন কঠিন পাথর, সেই পাথরে বীজ পড়লে সেখান থেকে কখনোই অঙ্কুর বের হয় না। যেখানে বীজ পড়ুক না কেন, বৃক্ষ শিশু অনেক দিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমাইয়া থাকে। এই জায়গাটি দেখো, বৃক্ষ শিশু অনেক দিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমাইয়া থাকে। অর্থাৎ বৃক্ষ শিশু, বৃক্ষরূপ শিশু, শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে থাকে, ঠিক একই রকমভাবে গাছ, অর্থাৎ বীজ থেকে যে চারা গাছ, সেটি বের হওয়ার আগেই কি হয়, তার সেই ঢাকনাযুক্ত খোলসের মধ্যে সেই বীজটি লুকিয়ে থাকে, নিরাপদে থাকে। অর্থাৎ বাইরের রোদ, বৃষ্টি, আলো, বিভিন্ন ঝড়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সমস্ত কিছুর হাত থেকে যেন ঢাকনাটি সে বীজটিকে রক্ষা করে। তাই তিনি বলছেন বৃক্ষ শিশু অনেকদিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমাইয়া থাকে। বাড়িবার উপযুক্ত স্থানে যতদিন না পড়ে ততদিন বাহিরের কঠিন ঢাকনা গাছের শিকড়টিকে নানা বিপদ হইতে রক্ষা করে। আমি যে বিষয়টি আলোচনা করলাম, যে অর্থাৎ বীজ থেকে যে চারা গাছ, সেই চারা গাছ জন্মানোর আগে পর্যন্ত সেই কঠিন ঢাকনা, বীজের সেই কঠিন ঢাকনা বাইরের বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে। যেমন একজন শিশুকে তার মা বিভিন্নভাবে রক্ষা করে, তাকে বিভিন্নভাবে চেষ্টা করে বাইরের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি, পরিবেশের হাত থেকে যেমন মা তার শিশুকে বিভিন্ন উপায়ে, নানা উপায়ে রক্ষা করে, ঠিক একই রকমভাবে সেই কঠিন ঢাকনাযুক্ত সেই বীজের কঠিন ঢাকনাটিও তার সেই গাছের সেই বীজটিকে কি করে রক্ষা করে। তাই তিনি বলেছেন যে বৃক্ষ শিশু অনেকদিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমাইয়া থাকে, বাড়িবার উপযুক্ত স্থানে যতদিন না পড়ে ততদিন বাহিরের কঠিন ঢাকনা গাছের শিশুটিকে নানা বিপদ হইতে রক্ষা করে। এরপরে দেখো যে তিনি কি বলছেন, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। আম, লিচুর বীজ বৈশাখ মাসে পাকে, ধান, যব ইত্যাদি আশ্বিন কার্তিক মাসে পাকিয়া থাকে। অর্থাৎ এখানে তিনি বলছেন, এই লাইনটি দেখো, যে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকে। আমরা জানি যে বিভিন্ন সময়ে অর্থাৎ ঋতু অনুযায়ী বিভিন্ন ফসল বিভিন্নভাবে সেটি পাকে। যেমন আম গ্রীষ্মকালে, লিচু গ্রীষ্মকালে, ধান হেমন্তকালে, যব হেমন্তকালে, শিমুল গ্রীষ্মকালে, বিভিন্নভাবে অর্থাৎ সেই ঋতু অনুযায়ী সেই ফসল পাকে। তাই বলছেন যে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। তিনি বিভিন্ন ধরনের উদাহরণ দিয়েছেন। দেখো, মনে করো একটি গাছের বীজ আশ্বিন মাসে পাকিয়াছে। আশ্বিন মাসের শেষে বড় ঝড় হয়। ঝড়ে পাতা ও ছোট ছোট ডাল ছিঁড়িয়া চারিদিকে পড়িতে থাকে। এইরূপে বীজগুলি চারিদিকে ছড়াইয়া পড়ে। এই লাইনটি দাগিয়ে নিতে পারো, আন্ডারলাইন করো। এইরূপে বীজগুলি চারিদিকে ছড়াইয়া পড়ে। তাহলে এই রূপে বলতে কোন রূপে? তিনি উদাহরণ দিয়েছেন যে আশ্বিন মাস যখন হয় সেই সময় একটি বীজ আশ্বিন মাসে পাকে। আশ্বিন মাসের শেষে যখন ঝড় হয়, সেই ঝড়ে পাতা, ছোট ছোট ডাল ছিঁড়িয়ে কি হয়, চারিদিকে পড়ে। এভাবেই বীজগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়ে যায় কে বলিতে পারে? তাহলে কি, প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়ে যায় কে বলিতে, কি কোথায় উড়িয়ে যায়? সেই বীজগুলি, সেই আশ্বিন মাসের যে শেষে বড় ঝড় হয়, সেই ঝড়ে যে বিভিন্ন পাতা, ছোট ছোট ডাল ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পড়ে, সেই বীজগুলি যে কোথায় যায় কেউ বলতে পারে না। এরপরে তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন বিষয়টি। দেখো, মনে করো একটি বীজ সমস্ত দিনরাত্রি মাটিতে লুটাইতে লুটাইতে একখানা ভাঙা ইট কিংবা মাটির ডেলার নিচে আশ্রয় লইল। তাহলে তিনি একটি উদাহরণ দিয়েছেন যে একটি বীজ সমস্ত দিনরাত্রি মাটিতে পড়ে আছে। সে মাটিতে থাকার সময় কোনো ইট বা মাটির ডেলার নিচে আশ্রয় লইল। কোথায় ছিল, কোথায় আসিয়া পড়িল? আস্তে আস্তে ক্রমে ধুলো ও মাটিতে বীজটি ঢাকা পড়িল। এখন বীজটি মানুষের চক্ষুর আড়াল হইল।
আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টির বাহিরে যায় না। এই লাইনটি আন্ডারলাইন করতে পারো, যে কিন্তু বিধাতার দৃষ্টির বাহিরে যায় না। পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া দিল। এই লাইনটি তোমরা আন্ডারলাইন করো, খুবই ইম্পর্টেন্ট লাইন। পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন। অর্থাৎ এখানে তিনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তিনি উদাহরণের সাহায্যে। পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন। বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাহিরের শীত ও ঝড় হইতে রক্ষা পাইল, এইরূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমায়া রইল। এই লাইনটিও আন্ডারলাইন করো, এইরূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমায়া পড়িল। এখানে দুটি লাইন দেখো, দু তিনটি লাইন খুব গুরুত্বপূর্ণ লাইন। বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই, পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলাইয়া লইলেন, এইরূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমায়া রইল। অর্থাৎ এর মধ্য দিয়ে তিনি বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের যে দার্শনিক সুলভ যে চেতনা, সেই বিষয়টি তিনি অতি সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আসলে বীজ থেকে কিভাবে গাছের জন্ম হয়, কঠিন আবরণের ভেতর কিভাবে চূড়ান্ত সম্ভাবনা নিয়ে গাছ জন্মায়, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। যে তিনি বিভিন্নভাবে উদাহরণ দিয়েছেন যে সে বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই, পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলাইয়া লইলেন, এইরূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমায়া রহিল, ইত্যাদি একাধিক উদাহরণের সাহায্যে তিনি বিষয়টি বুঝিয়েছেন আমাদের সামনে। অর্থাৎ পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলাইয়া লইলেন। আসলে জগদীশচন্দ্র বসু একাধারে ছিলেন বৈজ্ঞানিক এবং দার্শনিক। আশ্বিন মাসে পেকে ওঠা কোনো একটি বীজ আশ্বিনের ঝড়ের সময় উড়ে সেটি সারাদিন কি হয়, মাটিতে লুটিয়ে থাকে, ভাঙা ইট বা মাটির ডেলার নিচে আশ্রয় নেয়। পরবর্তী সময়ে ধুলোবালিতে ঢাকা পড়ে, লোকচক্ষুর আড়ালে সেগুলি বিধাতার দৃষ্টির বাইরে যায়নি। মানব শিশু যেমন মায়ের কোলে নিরাপদে ঘুমিয়ে থাকে, তেমনি সেই বীজের মধ্যেকার বৃক্ষ শিশুটিও যেন মাটিতে ঢাকা পড়ে বাইরের শীত এবং ঝড় ঝাপটা থেকে বিভিন্নভাবে রক্ষা পায়, পৃথিবী মাতার কোলে যেন নিরাপদে ঘুমিয়ে থাকে। আসলে ভারতীয় দর্শনে জড় প্রকৃতির মধ্যে হচ্ছে প্রাণসত্তার প্রকাশ। সেই প্রাণসত্তাটিকেই হয়তো লেখক বিভিন্নভাবে অনুভব উপলব্ধি করেছেন। তাই এখানে তার যে দার্শনিক সুলভ চেতনা, সেই চেতনাটাকেই প্রকাশ পেয়েছে। তাই তিনি বিভিন্ন উদাহরণের সাহায্যে এখানে ব্যাখ্যা করেছেন যে বৃক্ষ শিশু অনেকদিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকে, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়ে থাকে, কিভাবে আম, লিচু বিভিন্ন ঋতু অনুযায়ী বিভিন্ন ঋতুতে কিভাবে পাকে, সেই বিষয়টি তুলে ধরেছেন। সেই সঙ্গে আশ্বিন মাসে যখন ফসল পাকে, সেই সময় বিভিন্ন ঝড় ছোট ছোট ডাল ছিঁড়ে চারিদিকে কিভাবে পড়তে থাকে, কিভাবে বীজগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই সঙ্গে প্রবল বাতাসে কোথায় যে বীজ উড়ে যায় কেউ বলতে পারে না। আবার সেই সঙ্গে একটি বীজ কিভাবে অঙ্কুরোদ্গমের সময় ভাঙ্গা ইট মাটির ডেলার নিচে আশ্রয় গ্রহণ করে, তারপরে ধুলো মাটিতে ঢাকা পড়ে যায়, মানুষের চোখের আড়ালে চলে যায়, কিন্তু বিধাতার দৃষ্টির বাইরে কিন্তু সেটি যায় না। অর্থাৎ পৃথিবী মাতার ন্যায় তাহাকে যেন করে তুলে নেয়, আবার নিরাপদে বৃক্ষ শিশুটি যেন ঘুমিয়ে পড়ে, আবার মাটিতে ঢাকা পড়েও কিভাবে শীত ঝড় বাইরের প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে উঠে কিভাবে সেই বীজ থেকে চারাগাছ জন্মায়, সেই বিষয়গুলি নিয়ে অতি সুন্দরভাবেই তিনি আমাদের সামনে আলোচনা করেছেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা গাছের কথা প্রবন্ধটি নিয়ে বুঝতে পেরেছ। আমি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। এরপরে আমি বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই।